আরজি কর হাসপাতালের দুর্ভাগ্যজনক ঘটনা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপকে ধিক্কার জানাই। এমন ঘটনার ফলে বাংলাকে তুলে ধরার আমাদের এত প্রচেষ্টার আর কোনো মূল্য থাকে না। বাঙালি হয়ে কালচার নিয়ে গর্ব করার আগে দুবার ভাববেন, এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। শুনলাম বিমলদের বাড়ি নাকি ভূত টুত দেখা যাচ্ছে। অর্ণব বলল, আমি ওসব ভূত টুত বিশ্বাস করি না। রাহুল বলল, আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথাও না, ভূত সত্যিই আছে। অর্ণব বলল, তুই ভূত দেখেছিস? রাহুল বলল, হ্যাঁ অবশ্যই দেখেছি। অর্ণব বলছে, তাহলে বল তুই ভূত কোথায় দেখেছিস? রাহুল বলল, শোন তাহলে, আমার তো কাঠের ব্যবসা, তাই আমায় কাঠের জন্য উত্তরবঙ্গ, আসাম ইত্যাদি জায়গায় যেতে হয়। তাই একবার প্রয়োজন হয়েছিল আসাম যাওয়ার। তখনও ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের উপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য। এর কিছুটা দূরে রেল কোয়ার্টার। একটাতে থাকতো স্টেশন মাস্টার, আর একটাই কেরানি আর অন্যান্য কর্মচারী। সারাদিনে মাত্র 2-3টে ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো। তাছাড়া বাকি সময় প্ল্যাটফর্ম ফাঁকা, জনমানব শূন্য। যথাসময়ে স্টেশনে গেলাম। ট্রেন ছাড়তে তখনও 10 মিনিট বাকি। টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। দেখতে দেখতে সময় হয়ে এলো। ট্রেন এলো। স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল। আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না, সব মিলিয়ে 15-16 জন মাত্র। একখানা ম্যাগাজিন বার করে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা হকারদের বিভিন্ন কণ্ঠের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম সাহেবগঞ্জ স্টেশন। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তাই সময় নষ্ট না করে আমি নেমে পড়লাম। একটা চায়ের দোকানে চা নিলাম, সঙ্গে লুচি আর আলুর দম। সেগুলো চায়ের সাথে সস ব্যবহার করে আমার আহার শেষ করলাম। তারপর আবারও ট্রেনে উঠলাম। ট্রেনটা ছেড়ে দিল। বেলা 12টা এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশন। স্টেশন মাস্টারের বয়স খুব একটা বেশি না, আর লোকটি অমায়িক দেখলাম। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে? স্টেশন মাস্টার বলল, এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। এই গরমে স্নান না করে থাকা যায় না। এই অবস্থায় যাব কোথায়? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, এখানে প্রথমবার এসছেন, আসুন আমার সঙ্গে। এখানে আমার একটা মেস আছে, সেখানে 2-1 দিন থাকতে পারবেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ, তাহলে ভীষণ উপকার হয়। রেলওয়ে কোয়ার্টারের মধ্যেই মেস। রেলের 10-12 জন কর্মচারী এখানে খায়। একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে নাকি জানো? কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠ চালান দেওয়ার ঠিকাদার আছেন। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তাহলে আপনি ওখানেই যান, ওখানে গেলে সব কাজ মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলের একপাশে একটা বাংলো তৈরি করে থাকেন। সব শুনে আমি খুশি হলাম। তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে সব শুনে আমি দুপুরে ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা বললাম। রেল কর্মচারী বললেন, এখন গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন। এখন সন্ধ্যাবেলায় রাস্তায় আবার সাপখোপের ভয় আছে তো। উপায় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়। সেই জন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমায় ওনার ঠিকানাটা বলে দিন।
স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গিয়ে দেখবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে জঙ্গলে দিয়ে গেছে, আপনি সেদিকে গিয়ে দেখবেন একটু দূরে কাঠের বাংলো আছে, ওটাই ঠিকাদারের বাংলো। আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হয় না। শেষে একটা সময় ঠিকাদারের আস্তানায় পৌঁছালাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নন। যত্ন করে আমায় বসালেন, চা খাওয়ালেন। তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম। তিনি বাংলোতে থাকতে বলেছিলেন। আমি বললাম, না না ধন্যবাদ, থাকবার উপায় নেই, কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো স্টেশনে পৌঁছাতে পারলে সন্ধ্যের ট্রেন ধরেই কলকাতায় ফিরে যাব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দুপাশে ঘন জঙ্গল। টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ। তাড়াহুড়োতে নতুন ব্যাটারি নিতে ভুলে গেছি। ব্যাটারির অল্প আলোতেই এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। চোখ দুটো যেন দপদপ করে জ্বলছে। আমি আঁতকে উঠলাম ভয়ে। হঠাৎ উঠল হাওয়া, আর সেই সাথে বৃষ্টি। আর তখনই কুকুরটা অন্ধকারে মিলিয়ে গেল। আমিও আশায় ছুট দিলাম। কিছুটা এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় খানিকটা দূরে দেখা গেল একটা ঘর। আমি ছুটলাম সেই দিকেই। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা খোলা। আমি কোনো কিছু না ভেবেই ভেতরে ঢুকে গেলাম। টর্চ লাইটটা জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়। তার মধ্যে আসবাব বলে কিছু নেই। চারিদিকে ধুলোবালি জমা হয়ে আছে। ভেতর দিকে একটাই দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট্ট উঠোন। বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি তো ততক্ষণ বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যেতেই পারে। দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে পড়লাম। বৃষ্টি থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টির পরিমাণ তত জোরে হয়। টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখলাম, তখন রাত 1টা বাজে। চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার উপরে ছটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুড় আমার মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে একটা কোণে গিয়ে ঝুলে রইল। চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ শোনা যাচ্ছে। কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ। বাদুড়টা ঝটপট করতে করতে আমার মাথার ওপর দিয়ে উড়ে বাইরে বেরিয়ে গেল। উফ, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেশ কিছুক্ষণ কেটে গেল, আর কোনো শব্দ নেই। এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে আমি চমকে উঠলাম। বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে। ঘরে তাহলে লোকজন আছে, এই ভেবে সাহস পেলাম। আবার ভাবলাম কী দরকার, পরের ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দটা কমেনি। একঘেয়ে কান্নার শব্দে আমি অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম স্টেশনে ফিরে যাওয়াটাই উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরের ঘরে গেলাম। সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খোলাই ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। ঘরের লোকজন দূরের কথা, একটা আসবাবপত্রও নেই। শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো, অমনি আবার কান্নার শব্দ এলো। কেউ কোথাও নেই, অথচ কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে কাঁদছো, উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর থেকে কে যেন এক হেসে উঠল।
সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল ঘরের দরজাটা। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আবার দরজাটা খুলে গেল। ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল এক অস্পষ্ট নারী মূর্তি। মূর্তিটা নাকি সুরে সুরে বলল, টর্চ জ্বালিও না, কেন কাঁদছি তাহলে শোনো। এই বলে ছায়ামূর্তিটা বলতে শুরু করলো, আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে, তারপর কাঠের বাক্সে বন্ধ করে আমায় পুঁতে দেয়। সেই থেকে আমার এই অবস্থা। এই প্রেত দশা আমার আর সহ্য হচ্ছে না। তুমি দয়া করে আমার নামে গয়ায় পিণ্ডি দাও। তা আপনি যে মুক্তি পেয়েছেন আমি জানবো কী করে? তুমি যেখানে পিণ্ড দেবে সেখান থেকে 1/2 মাইল দূরে এক বালির চরেতে তুমি দেখবে আমার নাম, আর তুমি ভাববে আমার মুক্তি হয়েছে। বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কিছু দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটা বলল, এখানে নয়, কাল দেখো। গয়া যাওয়ার খরচ আমার নামে লিখে দিলাম। তুমি ভুল পথে এসেছো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায়। স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল, সেখানে আসতেই ভোর হয়ে গেল। পেছন থেকে মেয়েটা বলল, আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। তারপর আমি পেছনে ফিরে দেখি এক নরকঙ্কাল যাচ্ছে। কি ভয়ানক! আর আমার সারা দেহ তখন কাঁপছে ভয়ে। এর সঙ্গে আমি কাল রাতে একটা নোংরা বাড়িতে বন্দি হয়েছিলাম। স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার। কলকাতায় গিয়ে সেটা বিক্রি করে গোয়ায় গিয়ে পিণ্ড দিয়েছিলাম। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।